আগুনকে টানতে টানতে বিদ্যার কাছে নিয়ে আসলো শ্রাবণ। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে শ্রাবণ তো ওয়েটারের কাছে বাড়ি চলে গেছে। শ্রাবণ যখনই খাবার সার্ভ করতে যাবে ঠিক তখন দেখতে পায় একটা টেবিলে ফাগুন আর তার বান্ধবী বসে আছে। শ্রাবণ সেটা দেখে খাবারটা নিয়ে সঙ্গে সঙ্গে তো লুকিয়ে পড়ে। এদিকে ফাগুন তো পূর্বাশাকে ফোন করে। পূর্বাশাকে ফোন করে বলে ওদিকে কি অবস্থা। পূর্বাশা তো খুব আনন্দে রয়েছে আর বলে এদিকে শারীরিকভাবে নিগ্রহ হয়েছে ওই রাজদেব চ্যাটার্জি। ব্যাস আগুন ধরে গেছে, চারিদিকে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। ওই প্রফেসর বিদ্যা ব্যানার্জি কলেজের ছাত্র নিয়ে ডিসিপ্লিন ভঙ্গ করছে, প্রোটেস্টের নামে গুন্ডামি করছে, ফায়দা লুটছে পলিটিশিয়ানদের থেকে। আগুন তখন বলে হ্যাঁ এগুলোই রটিয়ে দাও, দুই একটা পোর্টালকে ওখানে সেট করে দাও, ভাইরাল করে দাও। আর আমার মনে হয় যদি ওখানে ভিড় বাড়ে, যদি ওখানে বিদ্যা থাকে, আর আজকের মধ্যেই অপারেশনটা করে দিও। ওই মেয়েটা না আমাদের পরিবারে কাঁটার মতো বেঁধে রয়েছে। এক হচ্ছে আমাদের পরিবারে আর এক হচ্ছে কে ওই চ্যাটার্জি পরিবারে। পূর্বাশা তখন বলে না না আরেকটা ফ্যামিলি ইনভলভ আছে, এই কলেজের ফ্যামিলিটা। ফাগুন তখন বলে তুমি কিন্তু বলে দিও, সময় পেলেই সুযোগ পেয়ে উড়িয়ে দেয় যেন তাকে। পূর্বাশা তখন জানাচ্ছে হ্যাঁ তুমি ফোন করে বললেই আমি ওদেরকে বলে দেব। আর ভিড়ের মধ্যে এমন ভাবে ঝামেলা লাগিয়ে দেব ওকে যেন মেরে এমন অবস্থা করে দেয় যে ভিড়ের মধ্যে যেন ও পড়ে পদপিষ্ট হয়ে গেছে, পদপিষ্ট হয়ে মারা গেছে। কে তাহলে আমি রাখি বলেই তো পূর্বাশা ফোনটা রেখে দেয়। ঠিক তখনই দেখা যাচ্ছে প্রফেসর SM ওখানে গেছে আর পূর্বাশাকে বলছে যেটা হচ্ছে না সেটা একদম ঠিক হচ্ছে না। পূর্বাশা তখন থ্রেট করছে আর বলছে একদম বিবেক জাগাবেন না, যদি আপনি বিবেক জাগান তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন, তাই সাবধানে থাকুন। আর্মিনের অবস্থা অবশ্য ঠিক হয়ে আছে, তাই বলছে একটু সাবধানে থাকুন, তাই সাবধান করছি, একটু মুখটা বন্ধ রাখুন। এখন প্রফেসর SM তো আর কোনো কথাই বলতে পারে না, রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরদিকে দেখা যাচ্ছে ফাগুনের বান্ধবী ফাগুনকে বলছে কি বলল। ফাগুন তখন বলে অঙ্ক কষা হয়ে গেছে, এবার শুধু উত্তর মিললেই বিদ্যা শেষ। পরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো ফাগুনের সব কথা শুনে নেয়, সমস্ত প্ল্যান শুনে নেয়। শ্রাবণ তখন অন্য একটা ওয়েটারকে বলছে ওই টেবিলে খাবারটা দিয়ে আসুন তো। এই বলে তো শ্রাবণ খাবারটা নিয়ে ওই ওয়েটারের হাতে দিয়ে দেয়। এবার শ্রাবণ গিয়ে ম্যানেজারের কাছে যায়, ম্যানেজারকে গিয়ে বলছে আজকের দিনটা কি আমি ছুটি পেতে পারি। ম্যানেজার তখন শ্রাবণকে বলছে স্যার আপনি তো এমনি থেকেই ছুটি করতে পারেন। শ্রাবণ তখন বলছে প্লিজ আমাকে স্যার বলবেন না, আমি এখানকার ওয়েটার, আমি মোটে 400 টাকা ইনকাম করি। ম্যানেজারটা তখন বলছে ঠিক আছে আপনি যান, আপনার কোনো সমস্যা হবে না। শ্রাবণ যখনই ওখান থেকে বেরিয়ে যাবে তখন দেখতে পায় ফাগুনের ফোনে আরও যেন কয়েকজনের ফোন আসছে। শ্রাবণ তো সেটা দেখে আবার লুকিয়ে পড়েছে। ফাগুনের ফোনে তখনও আবার পূর্বাশা ফোন করে বলছে তুমি যা যা বলেছিলে তাই তাই হবে, তুমি বরং কিছু ছাত্র পাঠাও, মানে ছাত্রর বেশে গুন্ডা পাঠাও। ফাগুন এদিক থেকে বলছে হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, তারপর সূর্যাস্ত হবে আর সূর্যাস্তর পর অপারেশনটা হবে। এই বলে তো ফোনটা কেটে দেয়। শ্রাবণ দূর থেকে সমস্ত কথা তো শোনে। শ্রাবণ তখন মনে মনে ভাবছে না এটা হতে পারে না, দিদির কাছ থেকে এখনো ফোঁটা নেওয়া হয়নি, রাখি পরা হয়নি, এটা কিছুতেই হতে পারে না, আমার এখনো অনেক প্রায়শ্চিত্ত বাকি আছে। এই বলে তো শ্রাবণ ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজদেব বাবু তো বাড়িতে চলে এসেছে আর রাজদেব বাবুকে বলছে শরীরটা এখন কেমন লাগছে, ভালো ফিল হচ্ছে। রাজদেব বাবু তখন রাজরূপকে বল না না আমি একদম ভালো ফিল করছি না। তিথি তখন জিজ্ঞাসা করছে সকল ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, ডাক্তার কি বললো। রাজরীপ তখন জানাচ্ছে প্রেসারটা একটু বেড়ে গেছে, ইনফ্যাক্ট অনেকটাই বেড়ে গেছে, আবার সুগার টেস্টও করা হয়েছে। ডাক্তারবাবু তো বলছিলেন যদি হসপিটালে একদিন ভর্তি করা যায়। রাজদেববাবু তখন বলে না না আমি হসপিটালে কিছুতেই যাব না, আমি এই লড়াই ছেড়ে কিছুতেই যাব না কোথাও, আমি ওই মেয়েটাকে না কোনোদিনও কিছুতেই ক্ষমা করতে পারবো না, এই আমি তোকে বলে দিলাম। রুষা তখন বলে আমি শুনলাম নাকি তোমাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, কোথায় লেগেছে। রাজদেব তখন বলে বুকে লেগেছে, আবার থ্রেট করেছে আমার শরীরের নাকি
হাড়গুলো এমনভাবে ভাঙা হবে ডাক্তারও নাকি ঠিক করতে পারবে না। সৃঞ্জয় তো এবারে রাজদেব বাবুকে বলছে, দাদা আপনি শান্ত হন। রাজরূপ তখন সবাইকে বলে, আজকের থেকে বলছি দাদা যেন কোনো স্ট্রেস না নেয়। আর রাজরিত, তোমাকে কিন্তু সমস্ত দায়িত্ব নিতে হবে। তোমার বাবা কিন্তু এখন সম্পূর্ণ একা, তোমার মা তো আগে থেকেই বাপের বাড়িতে চলে গেছে। উনি তো বুদ্ধিমতী মহিলা, উনি তো সমস্ত সমস্যা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরত্ব বজায় রাখতে থাকে। তোমার বাবার ওপরে সমস্ত দায়িত্ব সবকিছু চাপিয়ে দিয়ে চলে গেছেন। তোমার বাবা সর্বত্র জায়গায় অপমানিত হয়ে আছেন। তুমি যদি সুপুত্র হয়ে থাকো তাহলে কিন্তু তোমার বাবার পাশে প্রতিটা মুহূর্তে থাকবে। তুমি কিন্তু তোমার বাবার পাশে সব সময় থাকবে, এটা কিন্তু সুপুত্রের পরিচয়। রাজরিত তখন বলে, হ্যাঁ আমি জানি, আমি তাই জন্য তো আমার ড্যাডিকে ছেড়ে কোথাও যাইনি। সৃঞ্জয় তো তখন বলে, হ্যাঁ ড্যাডিকে ছেড়ে জানি তো যাওনি, কিন্তু পারলে বিদ্যাকে ছেড়ে যেও। রাজরিত তো কথাটা শুনেই অবাক, বলছে কাকিমণি? সৃঞ্জয় তখন বলে, হ্যাঁ পারলে ছেড়ে দিও, কারণ ওই মেয়ে সংসার করার মতো নয়। বনের ময়ূরী কিন্তু দেখতে সুন্দর, কিন্তু ঘরের পোষ মানে না। ঘরের পোষ মানানোর জন্য তোতা আর ময়না পাখি কিন্তু যথেষ্ট। তখনই দেখা যাচ্ছে রাজরিতের ফোনে বিদ্যা ফোন করেছে। রাজরিত তো ভয়ে ভয়ে ফোনটা তোলে। বিদ্যা তখন বলে, রাজরিত এখন বাবা কেমন আছে? সৃঞ্জয় তো তখন বুঝতে পেরেছে, বলছে বিদ্যা? কে বিদ্যা ফোন করেছে? বলে তো রাজরিতের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। সৃঞ্জয় তো ফোন করে বলে, তুমি ফোনটা কেন করেছো? বিদ্যা তো এবার আস্তে আস্তে বলে, আমি ফোন করেছি কারণ জানতে চেয়েছি বাবা এখন কেমন আছে। সৃঞ্জয় তখন বলে, কাকে তুমি বাবা বলছো? যে তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, না তাকে বাবার মতো দেখেছো আর না এই মানুষটাকে। আসলে রক্ত কথা বলে তো না। বিদ্যা তখন বলে, প্লিজ, যেটা হয়েছে সেটা তো অ্যাক্সিডেন্টলি ভাবে হয়েছে, এর পিছনে সত্যি আমার কোনো হাত নেই। সৃঞ্জয় তো বিদ্যাকে ভুল বুঝেই যাচ্ছে, বলছে যে হ্যাঁ তোমারই হাত আছে, তুমি প্ল্যান করে দাদাকে ডেকেছো আর শারীরিকভাবে নিগ্রহ করেছো। আর বিদ্যা, ওনাকে নিয়ে না মিম তৈরি হচ্ছে, পোর্টালগুলোতে না নিউজ পুরো ভরে গিয়েছে। তুমি হিরো হবে না, আবার সুপারম্যান হবে। বিদ্যা তখন বলছে, প্লিজ আপনি কিন্তু আমাকে অপমান করছেন। রূপ তো এবার সৃঞ্জয়ের হাত থেকে ফোনটা নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে আর বলছে, দেখো বিদ্যা, এসব কথা বলার সময় এখন কিন্তু নয়, এখন দাদার শরীরটা কিন্তু খুব খারাপ। বিদ্যা তখন বলছে, আমি একটু রাজরিতের সাথে কি কথা বলতে পারি? রূপ তখন বলে, ও তুমি রাজরিতের সাথে কথা বলবে? বলে তো রাজদের কাছে যখন দেয়, রাজদেব বাবু তখন সরাসরি বলছে, তুমি কিন্তু একদম ফোনটা ধরবে না রাজরিত। এই বলে তো রাজরূপের কাছ থেকে ফোনটা নিয়ে সরাসরি ফোনটা কেটে দেয়। রাজরিত তখন বলে, ড্যাডি তুমি এটা কি করলে? রাজদেব বাবু তখন বলে, হ্যাঁ যেটা করেছি ঠিক করেছি একদম। যদি তুমি ওই মেয়েটার ফোন ধরো তাহলে আমি বুঝবো পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই। আর রাজরিত, আমি কিন্তু সারা জীবন ধরে তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি। রাজরিত তখন বলে, কি? রাজদেব বাবু তখন জানাচ্ছে, তুমি একটা বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দাও ওই বিদ্যার সাথে সম্পর্ক। কথাটা শুনেই তো রাজরিতের পায়ের নিচ থেকে মাটিটা সরে যায়। রাজদীপ বাবু তখন বলছে, আমার সঙ্গে কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, আর আমি কিন্তু এইসব কথা এক ফোঁটাও মানতে পারছি না। ঠিক তখনই দেখা যাচ্ছে বিদ্যা তো আবার রাজরিতের ফোনে ফোন করে, কিন্তু রাজদেব বাবু তো রাজরিতকে ফোনটা ধরতেই দিচ্ছে না। বলছে, না তুমি ওর ফোনটা একদম ধরবে না, তুমি ওর সাথে কোনো কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। রাজরিত এবার কি করবে? ফোনটা কেটে দেয়। আর আজকের এখানেই পর্বটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রাজদেব বাবুর কথাই কি রাজরিত বিদ্যার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চলেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।